সুপ্রিম কোর্ট থেকে নতুন নোটিফিকেশন পাবলিশ করার নির্দেশ দেওয়া হয়েছে 31শে মের মধ্যে। 31শে ডিসেম্বরের মধ্যে বলা হয়েছে সমগ্র নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে। কিন্তু এ যাবৎ এসএসসি থেকে শুরু করে রাজ্য সরকার কারোরই কিন্তু সেরকম কোনো হেলদোল দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত নতুন নোটিফিকেশান পাবলিশ করার ব্যাপারে। সেটা আমাদের কাছে পরিষ্কার, কেননা এ যাবৎ যা কিছু হচ্ছে সেগুলো সম্পূর্ণই নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদের অফিসিয়ালি কাজ করে যাচ্ছে। না স্টুডেন্টদের জন্য, না পরীক্ষার্থীদের জন্য, না কোনো রকম চাকরি হারানো ক্যান্ডিডেটদের জন্য, না কোনো সাধারণ জনগণের জন্য, কারোর জন্যই কোনো রকম আপডেট কিন্তু প্রকাশ করা হচ্ছে না। আর সময় রয়েছে মাত্র 8-10 দিনই বলা চলে। এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই। বিভিন্ন সপ্তাহে বিভিন্ন সংবাদ পত্রপত্রিকা, টিভি চ্যানেল বিভিন্ন রকম কথা বলছেন। এটা ঠিক, যে তথ্য আসছে সেটাই ওনারা দিচ্ছেন, কিন্তু সেই তথ্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কখনো বলা হচ্ছে যে এই মুহূর্তে নোটিফিকেশান কেন, 31শে মের মধ্যে নতুন করে নোটিফিকেশান পাবলিশ করা সম্ভব নয়। রিভিউ পিটিশন দাখিল করে সেখানে আবারও রাজ্য সরকার এবং সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি বোর্ড তারা সময় চাইবে। ঠিক তার পরের সপ্তাহে আমরা দেখতে পেলাম যে নতুন নিয়োগের জন্য নতুন নোটিফিকেশান পাবলিশের জন্য খসড়া একদম চূড়ান্ত হয়ে রয়েছে। আবার ঠিক এবারে আমরা কিন্তু দেখতে পেলাম যে পিটি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। পিটি হলে কোন সিলেবাসের ওপর হতে পারে, পরীক্ষা পদ্ধতি কীরকম থাকতে পারে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের কাছে একে একে যখন পরিষ্কার হয়ে আসছিল, আমরা যখন নিশ্চিত হয়ে গিয়েছিলাম নতুন ক্যান্ডিডেটরা পরীক্ষা অংশগ্রহণ করবেন, নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এবারে অবশ্যই নোটিফিকেশান আমরা পাবো। বলা হচ্ছিল যে শুক্রবার কিংবা মঙ্গলবারের মধ্যে নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে, কিন্তু শুক্রবার পেরিয়ে গেল, এবারে মঙ্গলবারের দিকে লক্ষ্য। এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই। তার মাঝে আবারও একটা পেপার কাটিং, আবারও একটা পত্রিকার মাধ্যমে, সংবাদ পত্রিকার মাধ্যমে কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। যে আপডেট কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রাসঙ্গিক, সেই আপডেটের সত্যতা কতটা হচ্ছে, সেটার মধ্যে ইউনিকত্ব কতটা রয়েছে, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারবেন। কিন্তু আপডেট এসেছে, কথা উঠছে, সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেননা আমরা বিভিন্ন এপিসোডে কিন্তু বারংবারই বলে আসছি, ছোট বড়, গুরুত্বপূর্ণ, মাঝারি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, সমস্ত রকম কিন্তু এসএসসি সম্পর্কিত এই মুহূর্তে নতুন নোটিফিকেশান সম্পর্কিত যে সকল আপডেট আছে সেগুলোই একে একে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সে কথা মাথায় রেখেই, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা আজকের এপিসোডেও একটা আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, কেউ হয়তো জানেন না, কেউ হয়তো দেখেছেন, কেউ হয়তো অতটা গুরুত্ব দেননি। আজকের এপিসোডে আপনারা একটু দেখুন, তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা বোঝার চেষ্টা করব এই বিষয়টার মধ্য দিয়ে মূল বা মেনলি কি বলা হচ্ছে, কোন দিক নির্দেশ করা হচ্ছে। দেখুন, টাইটেলেই বলা হয়েছে রিভিউ মামলার নির্দেশ দেখে চাকরি ফেরত ও পরীক্ষার গাইডলাইন প্রকাশ হবে শিক্ষা দপ্তর। অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে এই কথাটাই বলা হচ্ছে যে রিভিউ মামলার নির্দেশ দেখে, অর্থাৎ সেই যে রিভিউ পিটিশন করা হচ্ছে, যার এখনও পর্যন্ত হিয়ারিং একটাও হয়নি, সেই রিভিউ মামলার নির্দেশ দেখে তবেই কিন্তু চাকরি ফেরত। এখানে চাকরি ফেরত মানে 26,000 ক্যান্ডিডেটকে আবারও পুনরায় স্কুলে ফেরত দেওয়া, সেটা কিন্তু নয়। সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, যারা এই চাকরি থেকে বাতিল হলেন, তারা এর আগে যে সকল দপ্তরে কাজ করে আসছিলেন বা যে সকল দপ্তর থেকে রিজাইন করে এই সরকারি শিক্ষকতা যোগ্যতায় বা শিক্ষকতা পেশায় এসেছিলেন, সেই সকল দপ্তরে তাদেরকে ফিরিয়ে দিতে বলা হয়েছিল এবং তার মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছিল 3 মাস। সেই চাকরিতে ফেরত করার কথা এখানে বলা হচ্ছে এবং সেই সঙ্গে পরীক্ষার গাইডলাইন, অর্থাৎ এবারে যে নতুন করে এসএলএসটি করার কথা বলা হয়েছে, ফ্রেশ সিলেকশন বা ফ্রেশ রিক্রুটমেন্ট যেটাই আপনি বলেন, সেই পরীক্ষা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, সমস্ত কিছু গাইডলাইন প্রকাশিত হবে, অর্থাৎ গেজেট তবেই প্রকাশিত হবে। শিক্ষা দপ্তর থেকে এটাই বলা হচ্ছে। এই টাইটেল দেখে আমরা যেটা বুঝতে পারছি যে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যে এখনও পর্যন্ত একবারও রিভিউ পিটিশন গ্রহণ হবে নাকি বর্জন হবে, খারিজ হবে নাকি সেটা কেসটা এগিয়ে চলবে, সেটা যেমন একটা হিয়ারিংও হয়নি, ঠিক অপর দিকে তেমনই 31শে মে কিন্তু লাস্ট ডেট রয়েছে, সেই ডেটও কিন্তু আর খুব বেশি দূরে নেই। এদিকে আবার 24 তারিখের পর সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাচ্ছে। তাহলে এখন কি করার? 18 তারিখ আজকে, আর মাত্র 6 দিন সময় রয়েছে। এই 6 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই 6 দিনের মধ্যে অবশ্যই কিন্তু রিভিউ পিটিশনের হিয়ারিং হবে। যদি হয় তাহলে সেই হিয়ারিং থেকে কি আউটকাম আসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যদি হিয়ারিং আদৌ না হয় তাহলে কিন্তু 31শে মের মধ্যে নোটিফিকেশান অবশ্যই পাবলিশ হবে, সেটা কিন্তু আপনি মাস্ট ধরে রাখুন। কেননা
এই মুহূর্তে কিন্তু নিউজ পোর্টাল, নিউজ মাধ্যম, বিভিন্ন পত্রপত্রিকা যে যাই বলুক, সবার উপরে কিন্তু রয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের ফাইনাল আউটকামকে কিন্তু আমাদেরকে পাথেয় করেই এগিয়ে যেতে হবে। এখানে কি বলা হয়েছে সম্পূর্ণ ব্যাপারটা আমরা আজকে বোঝার চেষ্টা করব, তাহলে কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারবো যে কীরকম ব্যাপারটা চলছে। একবার বলা হচ্ছে যে খসড়া চূড়ান্ত করে ফেলা হয়েছে, একবার বলা হচ্ছে যে না তারা সময় চাইছে, আবার একবার বলা হচ্ছে যে রিভিউ মামলার নির্দেশ দেখে তবেই সমস্ত প্রক্রিয়াটি, অর্থাৎ এখানে শুধু পরীক্ষাই নয়, সেই সঙ্গে যাদের চাকরি ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল, পূর্বের দপ্তরে তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কেননা রাজ্য সরকারের একাধিক দপ্তরে, সেটা অন্য কোনো মাদ্রাসা মাধ্যমে কিংবা পুলিশের লাইনে বা অন্য কোনো দপ্তরে, খাদ্য দপ্তর থেকে শুরু করে অন্যান্য দপ্তর থেকে যে সকল ক্যান্ডিডেটরা এসে এই শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছিলেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা এই মুহূর্তে বলা চলে রাজ্য সরকার কিন্তু কোনো রকম স্টেপ নেয়নি। যা কিছু করেছে তারা আভ্যন্তরীণভাবে পরিকল্পনা করছে, তারই কিছু বহিঃপ্রকাশ ঘটছে। হ্যাঁ, এটা ঠিক যে এখানে যা কিছু বলা হচ্ছে, যে পেপার কাটিংয়ের মাধ্যমে বলা হচ্ছে, এটা কিন্তু 100% চোখ বুজিয়ে বিশ্বাস করা যায় না। এ যাবৎ কিন্তু বারংবারই কখনো বলা হয়েছে নিয়োগ চূড়ান্ত হয়ে যাচ্ছে, কখনো বলা হচ্ছে নোটিফিকেশানে খসড়া প্রস্তুত হয়ে গেছে, আবার কখনো বলা হচ্ছে সময় চাওয়া হচ্ছে, এখন আবার বলা হচ্ছে রিভিউ মামলার নির্দেশ দেখে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ বিভিন্ন সময় কখনো আপনি একদম উত্তেজিত হয়ে যাচ্ছেন, কখনো আপনি একেবারে হতাশ হয়ে যাচ্ছেন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলবো আপনি এই আপডেটগুলো সংগ্রহ রাখুন, কিন্তু অবশ্যই আপনার প্রিপারেশন চালিয়ে যান। সেই 31 তারিখকে কিন্তু আমরা বারংবারই বলে আসছি, 31 তারিখে কিন্তু লক্ষ্য রেখে। আসুন এবারে আমরা এখানে কি বলা হচ্ছে ব্যাপারটা সেটা একটু ডিটেলসে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। প্রথমে রয়েছে পুবের কলম প্রতিবেদন। একটা কথা বলবো যে পুবের কলম পত্রিকা কিন্তু যে আপডেটগুলো দেয়, আমি একটু আগেই বললাম যে এগুলোর সত্যতা কতটা সেটা আমাদের কাছে পরিষ্কার নয়, কিন্তু সেই সঙ্গে এটাও বলছি যে পুবের কলম প্রতিবেদন যেগুলো দেয় সেগুলোর মধ্যে আপনি 99% কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন। আমি এটা নয় যে পুবের কলমের পক্ষপাতিত্ব করছি, আমি বলতে চাইছি এটা যে পুবের কলম পত্রিকা কিন্তু মাদ্রাসা রিক্রুটমেন্টের ব্যাপারেও কিন্তু বারংবার আপডেট দিয়েছে, সেই আপডেট কিন্তু ফলপ্রসূ হয়েছে, এখানেও আপনি কিন্তু বিশ্বাস করতে পারেন। কি বলা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। আসুন, রিভিউ পিটিশন মামলার নির্দেশ দেখে প্রার্থীদের, অর্থাৎ চাকরি প্রার্থীদের চাকরি ফেরত এবং পরীক্ষার গাইডলাইন প্রকাশ হবে, অর্থাৎ গেজেট প্রকাশিত হবে। বুধবার শিক্ষা দপ্তরের এক কর্তা এই কথা জানিয়েছেন। সম্প্রতি স্কুলে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল রায়ে যোগ্যদের পুনর্বিবেচনার জন্য শীর্ষ কোর্টে আপিল করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সহ শিক্ষা দপ্তর। সেই মামলার দিকে নজর রয়েছে চাকরি প্রার্থীদের। এদিকে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের অনেকেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন, যেটা আমি একটু আগে আপনাদের বললাম। আদালতের নির্দেশ ছিল বাতিল হওয়া যোগ্য চাকরি প্রার্থীদের ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আরও নির্দেশ ছিল বাতিল হওয়া চাকরি প্রার্থীরা আগের জায়গায় ফিরে যেতে পারবেন, সেই মতো আবেদনও করেছিলেন চাকরি প্রার্থীরা। ঘর ওয়াপসি আবেদনকারী চাকরি প্রার্থীদের সংখ্যা রয়েছে প্রায় 4,000। এই সব শিক্ষক ও শিক্ষাকর্মীরা আগে রাজ্যের পুলিশ দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, মাদ্রাসা পর্ষদের অধীনে থাকা স্কুল, খাদ্য, স্বাস্থ্য সহ প্রভৃতি দপ্তরে পুনরায় ফেরার জন্য 4,000-এর মতো শিক্ষক আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, শিক্ষকতার চাকরি করবেন বলে অন্য সরকারি চাকরি থেকে ছেড়ে এসেছিলেন তারা, কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় সবার চাকরি চলে যায়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে তারা পুনরায় কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন। পুরনো কর্মক্ষেত্রে ওই সব যোগ্য চাকরিহারাদের 3 মাসের মধ্যে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এর জন্য প্রয়োজনে সুপার নিউমেরি পোস্ট তৈরির কথাও বলা হয়েছে। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের সম্পূর্ণ রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানায় এদিকে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশের পর দফায় দফায় বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। যোগ্যদের মধ্যে চাকরি ফেরত ব্যবস্থা করার জন্য শিক্ষা, মাদ্রাসা এবং অন্যান্য দপ্তরে আবেদন জানায় একাধিক শিক্ষা সংগঠন। সুপ্রিম কোর্টের নির্দেশ না থাকলেও গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের যথাক্রমে 25,000 ও 20,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায় গ্রুপ সি, গ্রুপ ডির চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেই কারণে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শিক্ষকদের স্কুলে ফিরে যেতে বলা হলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না বলেও জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ রিভিউ করার আবেদন জানাবে।
এই যে ব্যাপারটা ছিল, আমরা রিভিউ পিটিশন করব যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তারপরে এই রিভিউ পিটিশন করেছে কত তারিখে? 3রা এপ্রিল। তারপরে এইরকম একটা পরিস্থিতি, বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট আসছে, কখনো আশাবাদীভাবে, কখনো নিরাশার মতন করে। কিন্তু এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই আশাবাদ আর নিরাশা এই দুটোকে ব্যালেন্স করে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে, আপনাদেরকে প্রিপারেশান চালিয়ে যেতে হবে। বিভিন্ন রকম এই যে পত্রপত্রিকাগুলো নিয়ে আসছে, তাদের এই আপডেটের পেছনে অবশ্যই গুরুত্ব রয়েছে, অবশ্যই তথ্য রয়েছে। তারা বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে একান্তে আলাপ আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন, সেগুলোই আপডেট দিচ্ছেন। আর যেগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই অথেন্টিক বলা চলে। আমরা বলছি এগুলোর বিশ্বাস করার দরকার নেই, আমরা বলছি যে এগুলোর মধ্যে জেনুইনত্ব কতটা রয়েছে, বিশ্বাসযোগ্যতাটা কতটা রয়েছে, কিন্তু আবার এটাও ঠিক এগুলোকে অবলম্বন করা ছাড়া এ প্রসঙ্গে বা এই মুহূর্তে আর দ্বিতীয় কোনো উপায় নেই। কেননা যে সকল আপডেটগুলো আসছে প্রত্যেকটার বিরুদ্ধেই কিন্তু তথ্য রয়েছে, তথ্য প্রমাণও প্রায় বলা চলে রয়েছে। এগুলোকে পাথেয় করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এটা ঠিক আমাদেরকে সমস্ত আপডেট কিন্তু সংগ্রহ রাখতে হবে, সংরক্ষণ রাখতে হবে, নইলে কিন্তু আপনি এ প্রসঙ্গে বর্তমান যে ডামাডোলের বাজার, চাকরির যে ডামাডোলের বাজার চলছে, সেখানে কিন্তু আপনি বিশেষ করে পারফরমেন্স ভালোভাবে করতে পারবেন না। সব দিক কিন্তু আপনাকে খেয়াল খবর রাখতে হবে। এবারে আসুন আজকের এপিসোডে আমাদের প্রিপারেশনের টপিকের ওপর একটু আলোচনা করে নিই। একটা সেট নিয়ে এসেছি যেখানে ব্যাকরণও রয়েছে, টেক্সচুয়ালও রয়েছে, সাহিত্যের ইতিহাসে রয়েছে, আদি মধ্যযুগ আধুনিক যুগ সবেরই রয়েছে। একটু আলোচনা করে নিই, তাহলে বিষয় আশা করি আপনাদের এই বিষয়টা অনেকটা উপকৃত হবেন। প্রথমে প্রশ্ন রয়েছে ব্যাকরণ থেকে, নৌকা করে বউ এলো রে, রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। নৌকা করে মানে কি? দ্বারা দিয়া বোঝাচ্ছে করণ, এবং প্রত্যেকটা অপশানে করণ রয়েছে পরিষ্কার, কিন্তু তার কোন শ্রেণীর মধ্যে পড়ছে? নৌকা করে অর্থাৎ একটা বস্তু বোঝাচ্ছে, যন্ত্র বোঝাচ্ছে, যন্ত্রাত্মক। আপনি এখান থেকে কিন্তু উপায়াত্মকের সঙ্গে মিলিয়ে ফেলবেন না, এগুলো একটু ভাবনা চিন্তা করে করতে হবে। তারপরেই রয়েছে অব্যয়ীভাব সমাসকে যে ধরনের সমাসের অন্তর্ভুক্ত করা যায় তা হলো ব্যাখ্যামূলক সমাস। নেক্সট দেখুন এখানে 4 নম্বরে যেটা রয়েছে, আসর কী শব্দ? আরবি শব্দ। কাগজ ফার্সি শব্দ। সার্কাস ইংরেজি শব্দ। এবং তুমি কি? তদ্ভব শব্দ। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এইভাবে আপনাকে কিন্তু জেনে রাখতে হবে, তাহলেই চলবে। নেক্সট বাৎসায়ন প্রত্যয় করলে কী হবে? বৎস যোগ স্নায়ন। হোমের শিখা ওরাই জালে। এখানে এই বাক্যের বিধেয় অংশ কোনটা হবে? জালে হবে, জালে হচ্ছে বিধেয়। কেননা বিধেয় অংশে কি হয়? ক্রিয়াই প্রধান আমরা জানি। আধুনিক ভাষাবিদরা কর্তৃবাচ্যকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? 2টি শ্রেণীতে ভাগ করেছেন। যে অব্যয়ের দ্বারা হেতু নির্দেশক দুটি বাক্য বা পদের মধ্যে অন্বয় স্থাপন করা হয় তাকে কি বলা হয়? করণাত্মক অব্যয়। আবার ঠিক পরেরটাই দেখুন 9 নম্বরে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। শুধু এখানে এটুকুই বলা হয়েছে যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে, রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। ক্রিয়াবাচক বিশেষ্য, কেননা এখানে বুড়িয়ে ওঠে বলতে কি? কাজ করা বোঝাচ্ছে। খুব গরম দুধ খেও না, এখানে দুধটা কি? বিশেষ্য, তার বিশেষণ গুণ বোঝাচ্ছে কি? গরম। গরমের আবার বিশেষণ বোঝাচ্ছে খুব গরম, অর্থাৎ এখানে বিশেষণের বিশেষণ। এইভাবে আপনাকে দেখতে হবে। যেমন ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে, অর্থাৎ সেই বোমযাত্রী ডায়েরি থেকে কিন্তু প্রশ্নটা এসেছে, প্রফেসর শঙ্কু। এখানে আমি মানে কি? ব্যক্তিবাচক সর্বনাম। আবার ঠিক একইভাবে দেখুন এখানে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাতে বলা হচ্ছে, কীরকম রয়েছে? আমরা নিরাপদ বোধ করতুম, বোধ করতুম, এখানে কি? যুক্ত ক্রিয়া, দুটো ক্রিয়া রয়েছে। আবার ঠিক তারপরেই রয়েছে আবারও দেখুন ক্রিয়াবাচকের ওপরে, আবার ফিরে আসে, যৌগিক ক্রিয়া। কেন? একটি অসমাপিকা ক্রিয়ার সঙ্গে, অর্থাৎ ফিরে নামক অসমাপিকা ক্রিয়ার সঙ্গে আসে নামক সমাপিকা ক্রিয়া যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আবার ঠিক একইভাবে শীতে যেটা রয়েছে, আমরা হেলায় নাগেরে খেলাই। খেলাই মানে কি? অন্যকে দিয়ে খেলিয়ে নিচ্ছেন কর্তা, আমরা কি অন্যকে দিয়ে খেলিয়ে নিচ্ছি, অর্থাৎ প্রযোজক ক্রিয়া, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝালে। বেশ প্রসন্ন বোধ করছি, এটা কি? মৌলিক ক্রিয়া, যেটা পড়ে রয়েছে। বিনা দোষে আমাকে মারবেন না, বিনা মানে কি? ব্যতিরেকাত্মক অব্যয়। অব্যয় মানে আমরা জানি কোনো অবস্থাতেই যা পরিবর্তন হয় না, লিঙ্গবাচন পুরুষ বিভক্তি ভেদে যা অপরিবর্তিত থাকে। এইভাবে পরপর আছে, একটু দেখে নেবেন কেমন। একদম 40 পর্যন্ত পরপর রয়েছে। যেমন দেখুন আবারও এখানে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাতে বলা হচ্ছে,
সাবেক কি আরবি শব্দ, দূরবীন ফার্সি শব্দ, আয়া পর্তুগিজ শব্দ, ফালতু হিন্দি শব্দ। এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করুন, কেমন? আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু টেলিগ্রাম গ্রুপ থেকে সরাসরি এগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আপনারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। ঠিক এমনটাভাবেই কিন্তু আপনারা পিডিএফ নিতে পারবেন এবং নিজের মতো করে কিন্তু প্রিপারেশান তৈরি করতে পারবেন। একদম আমরা উত্তর তৈরি করে দিয়েছি, একদম আমাদের কোনো রকম উত্তর খুঁজতেও হবে না, কোনো অসুবিধেও হবে না। এখানে দেখুন, সত্য বলো নতুবা শাস্তি পাইবে। এখানে নতুবা মানে কি? ব্যতিরেকাত্মক বোঝাচ্ছে, নইলে শাস্তি পাবে সেটাই বোঝাচ্ছে। যদি তিনি কিছু মনে করেন, যদি মানে এখানে সংশয় বোঝাচ্ছে, সন্দেহ বোঝাচ্ছে, সংশয় সূচক অব্যয়। ভিক্ষায় না বেরোলে অভিমান যায় না, তাই গুরুজি শিবাজিকে নিয়ে ভিক্ষায় বেরোলেন। সিদ্ধান্ত সূচক অব্যয়। এই যে তাই এর নিচে দাগ দেওয়া রয়েছে, সিদ্ধান্ত, অর্থাৎ ভিক্ষায় না বেরোলে অভিমান যায় না। আপনার মধ্যে যে অহংকার রয়েছে সেটা খতম হবে না, তাই গুরুজি শিবাজিকে নিয়ে ভিক্ষায় বেরোলেন, সিদ্ধান্ত করলেন এবং সেই মোতাবেক তিনি কিন্তু সিদ্ধান্ত মতো কাজ করলেন। কেননা আমরা জানি ভিক্ষা করতে গেলে কিন্তু আপনাকে মাথা হেঁট করতে হয়, নম্র হতে হয়, আপনার মধ্যে কিন্তু অহংকার দূর হয়ে যায়। যেই না পা বাড়িয়েছি অমনি একেবারে কেউটের ঘাড়ে। সাপেক্ষ অব্যয়, যার অপর নাম নিত্য সম্বন্ধীয় অব্যয়। এইভাবে পরপর রয়েছে, একদম 40 পর্যন্ত রয়েছে। দেখুন দেখুন একদম 40 নম্বরে যেটা রয়েছে দেখে নিই। কারকের প্রতিশব্দরূপে আমরা কজ শব্দটি ব্যবহার করি, এটি 8 রকমের। তিব্বতীতে সংস্কৃত টিকার অনুবাদ করেন কে? একদম চর্যাপদে চলে এলাম। কীর্তিচন্দ্র। টিকার নাম কি? নির্মলগিরা টিকা। মুনিদত্তের সেই টিকার কথা এখানে বলা হচ্ছে। আবার দেখুন ঠিক একইভাবে, আপনার মাসে হরিণা জগতের বৈরী, দানখণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনে। আর যদি চর্যাপদে বলা হয় তাহলে বলা হবে আপনা মাংসে হরিণা বৈরী, ভূসুকপাদ 6 সংখ্যক পদ, তাই তো? কীর্তিবাসী রামায়ণ শ্রীরামপুর মিশন থেকে কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয়? 1802 কিংবা কোথাও 1803ও থাকে। আবার ঠিক দ্বিতীয় সংস্করণ, কীর্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1836-এ জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায়। আর এটা অর্থাৎ 1802 সালে এটা হচ্ছে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে। এইভাবে পরপর দেখে নেবেন, কেমন? মানিক দত্তেরে আমি করিয়ে বিনয়, যাহা হইতে হইল গীত পরিচয়। কার লেখা? মুকুন্দ চক্রবর্তী। এইভাবে পরপর একদম আদিযুগ থেকে মধ্যযুগ থেকে রয়েছে। যেমন আরব রাজকুমার বাহরামের যুদ্ধ জয়ের কাহিনী আলাউলের যে গ্রন্থে আছে, অর্থাৎ 18 শতকের মুসলিম সাহিত্য থেকে আসছে। হপ্তপয়কর। নীলকালিতে দেখুন আমরা গোল করে রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজা নাটকটি শান্তিনিকেতনে অভিনয়ের সময় রবীন্দ্রনাথ যে চরিত্রে অভিনয় করেছিলেন? ঠাকুরদা চরিত্রে। আর যদি বিসর্জন থেকে আসে তাহলে বলবেন প্রথমে রঘুপতি চরিত্রে আর দ্বিতীয় অভিনয় করেছিলেন জয়সিংহ চরিত্রে। ব্যাস এটুকু হলেই চলবে। হেমলতা চরিত্রটি আশাপূর্ণা দেবীর কোন উপন্যাসের চরিত্র? মিত্রির বাড়ি। আবারও ঠিক এখানে দেখুন চলে এসেছে বাম দিকের সঙ্গে ডান দিক। কালিন্দী হেমাঙ্গিনী, কবি বসন্ত, রাইকমল রসিক দাস, আরোগ্যনিকেতন গণেশ বায়েন। অর্থাৎ বাম দিকে তারাশঙ্করের উপন্যাসের নাম আর ডান দিকে রয়েছে তার বিখ্যাত চরিত্র। বইখানা নতুন টেকনিকে লেখা, একে উপন্যাস বলা চলবে কি না আমার জানা নেই। কোন উপন্যাস সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন? চিহ্ন উপন্যাস সম্পর্কে। এইভাবে পরপর রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। আমরা একদম দাগ দিয়ে রেখেছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো গোল করে রেখেছি। নিসর্গ সন্দর্শন কাব্যে কয়টি স্বর্গ রয়েছে? 7টি স্বর্গ রয়েছে। একদম পরপর রয়েছে, একটু দেখে নিন। এই দেখুন পরপর রয়েছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেলে সময় দীর্ঘ হয়ে যাবে। একদম 90 পর্যন্ত রয়েছে, দেখছেন। 90 নম্বরটা একটু কথা বলি। আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতাম দশম রত্ন নবরত্নের মালে। রবীন্দ্রনাথ তার কোন কাব্যে এ কথা লিখেছেন? খনিকা। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্ন, কিন্তু আপনার শুধু পরীক্ষায় নয় ইন্টারভিউ আসার সম্ভাবনা রয়েছে। যদিও যদি পিটি হয় তাহলে কিন্তু ইন্টারভিউ হবে না, এমনই কিন্তু তথ্য রয়েছে। আর যদি পিটি না হয় তাহলে কিন্তু ইন্টারভিউ মাস্ট রয়েছে। এখন দেখা যাক কি হয়, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। হাতে আর রয়েছে মাত্র 6টা দিন। দেখা যাক 6টা দিনের মধ্যে কি ঘটে। নতুন নোটিফিকেশান আসে নাকি আবারও সেই এসএসসি তলিয়ে যাবে অন্ধকার গুহার মধ্যে। দেখা যাক, তার জন্য আমরা অপেক্ষা করব। আপনারাও অবশ্যই চ্যানেল প্রতি চোখ রাখুন। যে কোনো ছোটোখাটো গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, মাঝারি গুরুত্বপূর্ণ যাই আসুক আপনাদের সামনে একে একে উপস্থাপন করব।
আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।